যে আসলে ডাউনস্ট্রিম কান্ট্রিতে আমরা যদি এই ধরনের স্ট্রাকচার করি, আচ্ছা, এটার জন্য যে একদম ফর্মাল ওয়েতে ভারতকে জানাতে হবে নট নেসেসারি। আজিজ ভাই, ব্যবস্থাপনা মানে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা, পরে সেটা কাজে লাগানোর বিষয়ে একটু কথা বলেছেন, সেটা ঠিক আছে। তবে মানে উপকার পাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাপনার দরকার, যে ব্যবস্থাপনা করা উচিত আমাদের, সেই ব্যবস্থাপনা অনেক সময় কিন্তু টেকসই ব্যবস্থাপনা হয় না, যার ফলে প্রকল্প শেষ হয়ে যায়। কিন্তু আমি বলতে চাচ্ছি দেখভালের বিষয়টা ওইটা না হওয়ার কারণে অনেক সময় সুফল পাওয়া যায় না। বড় প্রজেক্ট, তারপরেও তো আমাদের তো দেখভালের যে ব্যবস্থাপনার যে টেকসই ব্যবস্থা, সেইটা কতটা জরুরি? ধন্যবাদ। আসলে আমি একটু আজিজ ভাইকে একটু সাপ্লিমেন্ট করি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন না যে ভারতের আপত্তির জন্য এটা বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা নয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে তারা বলেছিল যে যদি ব্যারেজ করে তাহলে ইন্ডিয়ান পার্টে যে পদ্মা নদীতে কোনো ধরনের রিভার ব্যাঙ্ক ইরোশন বা ফ্লাডিং হবে কিনা, এবং সেটা কিন্তু বাংলাদেশের যথাযথভাবে সেটা উত্তর দিয়েছে। অলরেডি 2017 সালে দেওয়া হয়েছে। পলিটিক্যাল কারণে এটা আর পরবর্তীকালে আর এটাকে প্রজেক্টটা আগায়নি। তা আমি বলবো এখন যে ডিসিশনটা বর্তমান সরকার নিয়েছে, আমি বলবো মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটাও সঠিক, যে আসলে ডাউনস্ট্রিম কান্ট্রিতে আমরা যদি এই ধরনের স্ট্রাকচার করি, আচ্ছা, এটার জন্য যে একদম ফর্মাল ওয়েতে ভারতকে জানাতে হবে নট নেসেসারি। কিন্তু আবার আজিজ ভাই যে কথাটা বলেছে আমি সেটার সাথে যেহেতু প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, তার তখন যখন আমরা জয়েন্ট রিভার কমিশনে যখন আমরা মিটিং করি, আমি অনেক মিটিং করেছি জয়েন্ট রিভার কমিশনে বাংলাদেশের পক্ষে, তখন কতগুলো সদস্য, হ্যাঁ, এক্সপার্ট মেম্বার হিসেবে ছিলাম। তখন আমরা দেখেছি যে বাংলাদেশ কিছু এজেন্ডা দেয়, ইন্ডিয়া কিছু এজেন্ডা দেয়। তখন দুই পক্ষের এজেন্ডা যখন ঐক্যমতে আসে তখনই ডিসকাশনটা হয়। সেখানে যদি ভারত মনে করে তারা এটা নিয়ে এজেন্ডা দিবে এবং বাংলাদেশ যদি মনে করে এটা নিয়ে ডিসকাশন করা দরকার, তখন সেই লেভেলে এই ডিসকাশনটা হতে পারে। তারপর আপনি যে কথাটা বললেন যে ব্যবস্থাপনা দেখভাল একটা বড় জিনিস, কারণ এটা কিন্তু মনে রাখতে হবে এই ধরনের প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স কিন্তু বাংলাদেশে নেই আমাদের। তার জন্য যেটা যে একদম রকেট সায়েন্স ব্যাপারটা তাও নয়। তার জন্য আমি যেটা মনে করি যে প্রজেক্ট বাস্তবায়নের চ্যালেঞ্জ অবশ্যই আছে, ফাইন্যান্সিয়াল বাস্তবায়ন আছে, মানে ফাইন্যান্সিয়াল ম্যাটার আছে, যেটা নিয়ে চ্যালেঞ্জ আছে। আরেকটি বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন। আপনি দেখবেন যে আমরা যখন তিস্তা ব্যারেজটা করি, তিস্তা ব্যারেজ কিন্তু আমরা মূল নদীর উপর করি নেই। প্রথমে আমরা শুকনো জায়গায় করেছি, তারপর নদীটাকে ডাইভার্ট করে দিয়েছি ওই ব্যারেজের দিকে। সাধারণত ছোট বা মাঝারি নদীতে এটা করা হয়, কিন্তু গঙ্গাতে কিন্তু এটা করা সম্ভব না। মানে গঙ্গা পদ্মা যেটা করি, তার মানে নদীর উপরেই আমাকে স্ট্রাকচার বানাতে হবে। অতএব এই ধরনের যে এক্সপেরিয়েন্সটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এক্সপেরিয়েন্সগুলো ধরেন চায়নার আছে, যে এক্সপেরিয়েন্সটা পাকিস্তানের আছে, যে এক্সপেরিয়েন্সটা ভারতের আছে, যে এক্সপেরিয়েন্সটা কিছুটা নেদারল্যান্ডের আছে, কিভাবে স্ট্রাকচারগুলো করা যায়। তার মানে এই একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এটার বাস্তবায়ন হয়ে গেলে আমরা বাংলাদেশিরা আমরা সব জায়গায় যেটাকে দেখেন যে আমরা মাইর খেয়ে যাই, আমি বলবো যেটা যেটা আপনি বলেন রক্ষণাবেক্ষণ ও ম্যানেজমেন্ট। আমি পার্সোনালি মনে করি যেহেতু এটা একটা বড় প্রজেক্ট এবং এটা একটি আমাদের প্রায় পুরো বাংলাদেশের 1/3 এরিয়ায় এটা সার্ভ করবে, প্রায় 46,000 স্কোয়ার কিলোমিটার। তার মানে আমাদের যদি পুরো বাংলাদেশের এরিয়া হয় 1,44,000, তার 3 ভাগের 1 ভাগ জায়গা এটাকে সার্ভ করবে। তার জন্য পানি উন্নয়ন বোর্ডের জন্য হয়তো এটা ডিফিকাল্ট হতে পারে, আমি এখনই বলবো না যে হবে। স্যার, পানিটা রাখার জন্য তো বিশাল একটা জায়গা আপনাকে রেডি রাখতে হবে। না, আমরা ওই নদীর মধ্যেই জলাধারটা তৈরি হবে, মানে পুরো নদীর মধ্যে, এটা দুই পাশে কোনো কিছু করা হবে না। কিন্তু এটার যে ব্যবস্থাপনার জন্য বিশ্বে অন্যান্য দেশে যে উদাহরণগুলো আছে, আলাদা একটা অথরিটি তৈরি করে দেয়, যে ব্যারেজ অথরিটি। তারাই এটা দেখভাল করে, তারাই এটার ম্যানেজমেন্ট করে, তারাই এখানে এটাকে একটা ইকো ট্যুরিজম করে, সেখান থেকে ইনকাম করে, সেটা দিয়ে তারা রক্ষণাবেক্ষণ করে। আপনি যদি নেদারল্যান্ডে যান, ওদের দেখবেন কোস্টাল এরিয়াতে ওরা স্টর্ম সার্জ ব্যারিয়ার করেছে এবং এটার জন্য তাদের একটা আলাদা অথরিটির মতন করেছে এবং ওখানে তারা ট্যুরিস্টরা যায় এবং ওখান থেকে একটা তাদের কিছু হলেও তাদের একটা ইনকাম হচ্ছে। তা আমাদেরকে ওরকম একটা ব্যবস্থাপনায় যেতে হবে। তার মানে একটি দক্ষ জনবল এই পুরো জিনিসটা কনস্ট্রাকশনের সাথে সাথে এটার ম্যানেজমেন্টের জন্য দক্ষ ব্যবস্থাপনা দরকার। এবং এই দক্ষ ব্যবস্থাপনাটা কিন্তু ওই আগের মতন করলে হবে না, যেটা আমরা তিস্তা ব্যারেজে করেছি বাংলাদেশের পার্টে, যে গেটগুলোকে আরও অটোমেশন করা, আরও আধুনিকায়ন করা, আপনার এআইকে ইউজ করা। এটার ভিতর যে উনি যেটা বললেন, আমাদের ভাই যেটা বললেন যে এখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে প্রায় 113 মেগাওয়াট আমরা পাবো ফিজিবিলিটিতে, যেটা আসছে সেই বেনিফিটগুলো হচ্ছে কিনা। তারপর যে আমরা বলেছি যে আমাদের খাদ্য উৎপাদন বাড়বে,
সেই জিনিসগুলো হচ্ছে কিনা এটার জন্য সামগ্রিকভাবে আমি মনে করি যে আলাদা একটা ছোট হলেও একটা অথরিটি একটা থাকা উচিত, জি। তাহলে ব্যবস্থাপনাটা আমার কাছে মনে হয় এটা ভালোভাবে করা যাবে। জি।